তাহলে পার্ট 2-তে আমরা এই টেক্সটটার ঠিক সেইখান থেকে শুরু করি যেখানে পার্ট 1-এ রোমান্টিক ফুল পর্যন্ত পড়ে আমরা ছেড়েছিলাম। দ্বিতীয় অংশে শুরু হচ্ছে দেন আই মেড আ মিস্টেক থেকে, যেখানে ন্যারেটর উনি নিজেই স্বগতোক্তি করছেন দেন আই মেড এ মিস্টেক। এবার মিস্টেকটা কি, এখানে প্রশ্ন আসে, বড় প্রশ্ন ছোট প্রশ্ন দুটো টাইপেরই প্রশ্ন আসে এখান থেকে। দেন আই মেড এ মিস্টেক ইনভার্টেড কমা দিয়ে জিজ্ঞাসা করে ও হু মেড দ্য মিস্টেক অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, অথবা রেফারেন্স টু দ্য কনটেক্সট নিয়েও প্রশ্ন আসে যে এক্সপ্লেন দ্য লাইন উইথ দ্য রেফারেন্স টু দ্য কনটেক্সট, এমনভাবেও প্রশ্ন আসে। তাহলে উনি মিস্টেকটা কি করেছিলেন সেটা আমরা পরবর্তী লাইনগুলোতে গিয়ে পাবো যে ওনার মিস্টেকটা কি ছিল। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, এইটা ছিল ওনার মিস্টেক। কেন উনি এটাকে মিস্টেক বলছেন? মিস্টেক মানে আমরা জানি ভুল ভ্রান্তি, কোনো একটা ঘটনাকে ভুল করে ফেলাটা হচ্ছে মিস্টেক। তো হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, এবং এখানে লক্ষণীয় হচ্ছে ন্যারেটর কিন্তু যথেষ্ট সচেতন, যেহেতু সে ফ্লার্ট করতে চাইছে, যেহেতু সে চাইছে মেয়েটিকে কোনোভাবেই তার অন্ধত্বটা ধরা না দিতে, সেই কারণের জন্য তিনি কিন্তু খুব সচেতনভাবেই এই জিনিসগুলিকে তৈরি করছেন এবং ভাবছেন। যেমন এখানে উনি এইটা প্রশ্নটা করার পর উনি বুঝতে পেরেছেন যে এই একটা গন্ডগোল আমি করে ফেললাম। কেন গন্ডগোল এটা? কারণ যে মুহূর্তে আমি প্রশ্নটা করলাম সেই মুহূর্তে কিন্তু যদি মেয়েটি বুদ্ধিমতী হয় তাহলে সে ধরে ফেলতে পারবে যে কেন তুমি নিজে কেন দেখতে পাচ্ছ না, বা এই জাতীয় প্রশ্ন কেন, আশ্চর্য বাইরেটা কেমন সেটা আবার বলতে হয় নাকি। তো এইটা ওনার মনের মধ্যে কাজ করছে। সুতরাং ন্যারেটর কিন্তু সেলফ অ্যাওয়্যার, তিনি কিন্তু নিজেই যথেষ্ট সচেতন, আত্মসচেতনতা তার মধ্যে ভালো রকমভাবেই কাজ করছে। তো আত্মসচেতনতা এখানে কেন কাজ করছে? কারণ তিনি কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন। এখন ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা একটু বোঝাটা আমাদের পক্ষে জরুরি। এখানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলতে বোঝাচ্ছে দ্য থিওরি স্টেটস দ্যাট পিপল হ্যাভ আ টেন্ডেন্সি টু ফিল inadequate and inferior to others and as a result strive towards achievements for self-fulfillment, start out as a weak and helpless child and work to overcome those deficiencies. এটা সম্পূর্ণভাবে সাইকোডাইনামিক অ্যান্ড নিউ ফ্রয়েডিয়ান থিওরিস। এবার সাইকোডাইনামিজমটা কি বা নিউ ফ্রয়েডিয়ান থিওরিটা কি সেটা জানবার আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। তো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যার বিপরীতটা হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স, যেটা ফ্রয়েড নিজে এই তত্ত্বের আবিষ্কার করেছিলেন। এখানে বোঝাচ্ছে একেবারে সাধারণভাবে যে আমার মধ্যে যে আমি কমা বা আমি অন্যদের থেকে একটু ছোট বা আমার কিছু খামতি আছে সেটা আমি বুঝতে পারছি এবং সেটা কিছুতে বুঝতে দেব না। এবং সেই জন্য বলছে যে টু ফিল ইনঅ্যাডিকুয়েট অ্যান্ড ইনফিরিয়র টু আদার্স। অর্থাৎ যদি আমরা টেক্সটে যাই তাহলে সেখানে দেখতে পাবো যে উনি মিস্টেক এটাকে ভাবছেন, তার কারণ প্রতি মুহূর্তে উনি সচেতনতায় বিদ্ধ হচ্ছেন। তিনি সেই মুহূর্তগুলোতে ভাবছেন যে না, কিছু মনে করে ফেললো না তুমি এটা। সুতরাং এই যে ভাবনাটা তার মধ্যে কাজ করছে প্রত্যেকটি মুহূর্তে, তিনি কিন্তু বিদ্ধ হচ্ছেন বারে বারে, এবং এই কারণের জন্য তার মনে হচ্ছে আমি ধরা না পড়ে যাই, এই রে আমি একটা ভুল করে ফেললাম। সেই জন্যই হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। তো ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেমন আমি বোঝালাম তেমনি সুপিরিয়রিটি কমপ্লেক্সটাও আমি বোঝাতে পারি। এইখানটা দেখলে আমাদের স্পষ্ট হয়ে যাবে সুপিরিয়রিটি কমপ্লেক্সটা কি জিনিস। সেকেন্ড পয়েন্টটা, ইন্ডিভিজুয়াল সাফারিং ফ্রম এ সুপিরিয়রিটি কমপ্লেক্স ডিল উইথ দেয়ার ওন ইনফিরিয়রিটিস বাই ট্রাইং টু মেক আদার সিম ইভেন মোর ইনফিরিয়র। অন্যদেরকে ছোট দেখানো, যে আমি সর্বেসর্বা, খানিকটা স্নবেরি বা নাকুচু স্বভাবটাও এখানে চলে আসে, কিন্তু আমি সর্বেসর্বা এই জিনিসটাকে দেখানোটাই হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স। যেটা মোহনলাল অর্থাৎ ক্লাস 11-এর যে টেক্সটটা ছিল কর্মা খুশবন্ত সিং এর, সেখানে মোহনলালের চরিত্রটার মধ্যে কিন্তু সুপিরিয়রিটি কমপ্লেক্সটা প্রচন্ড পরিমাণে দেখা যায়। ফলে এখানে আমরা বুঝলাম ইনফিরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স। এবার এগোই। So what is it like outside, I asked. She seemed to find nothing strange in the question. এবার ওনার মনে হলো যে হ্যাঁ, সত্যি মেয়েটা খুব একটা কোনো অদ্ভুত কিছু প্রশ্নটির মধ্যে পায়নি। Had she noticed already that I could not see? তাহলে সে কি ইতিমধ্যে দেখে ফেলেছে যে আমি দেখতে পাই না, সেই জন্য কিছু মনে করেনি। আচ্ছা ঠিক আছে, একজন অন্ধ ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন। আবারও কিন্তু লেখকের বা ন্যারেটরের মনে
যিনি বিবৃতি দিচ্ছেন তার মনে কিন্তু চিন্তাটা বারবার করে ঘুরে ফিরে আসছে যে সে কি তাহলে আমাকে লক্ষ্য করে ফেললো, সে কি আমার ব্যাপারটা ধরে ফেললো, তাহলে আমি যে তার সাথে একটা খেলা খেলছি সেটা কি সে বুঝে ফেললো। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। এইটা দিয়েও অনেক সময় প্রশ্ন আসে, পার্ট কোয়েশ্চেন, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। হু ইজ শি, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য ডাউট অর হাউ ওয়ার দ্য ডাউটস রিমুভড, এইভাবে প্রশ্নগুলি আসতে পারে। তো সেক্ষেত্রে আগে আমরা বিষয়টাকে বুঝে নিই। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, সুতরাং তার যে পরবর্তী প্রশ্ন সে করলো সেটা থেকে আমি পরিষ্কার হয়ে গেলাম যে না, সে কিছু আসলে মনে করেনি। এবং যেহেতু সে কিছু পায়নি খুঁজে, সিম এই সেন্সে ব্যবহার করা হচ্ছে যে খুঁজে পাওয়া বা এর মধ্যে থেকে অনুধাবন করা, বুঝতে পারা, সেই অর্থে সিমটাকে ব্যবহার করা হচ্ছে। গেস বা কনজেকচার এই অর্থে সিমটাকে ব্যবহার করা হচ্ছে যে কোনো রকম অদ্ভুত কিছু সে পায়নি। এবং সেটা লেখক কি করে বুঝতে পারছেন, তার পরবর্তী প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন দিয়ে প্রশ্নটাকে তিনি সামলাচ্ছেন, প্রশ্নটা তার কাছে একটা উত্তর হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে অনেক সময় আমরা প্রশ্নকে উত্তর হিসাবে পেয়ে থাকি, তো সেক্ষেত্রে প্রশ্নটাই কিন্তু ওনার কাছে উত্তর। সো কোয়েশ্চেন বিকামস দ্য অ্যান্সার টু হার। এই যে তার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউট, তাহলে এই যে ডাউট ক্লিয়ার করছে তার মানে সেটা একটা উত্তর। এবার তার নেক্সট কোয়েশ্চেন মানে সেই প্রশ্নটা হয়ে যাচ্ছে তার উত্তর, কারণ সেই উত্তরটাই তো ডাউটগুলি ক্লিয়ার করে, স্বাভাবিকভাবে প্রশ্নটাই তার উত্তর হয়ে দাঁড়াচ্ছে। তার বলতে এখানে লেখক বা ন্যারেটরের কথা বলা হচ্ছে। প্রশ্নটা কি ছিল, ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। তাহলে তুমি নিজে উইন্ডো থেকে দেখে মানে তাকাও, বাইরে তাকাও, দেখে নিতে পারছো না কেন, দেখে নিতে পারলেই হতো। এবার কেন এটা ডাউটটা ক্লিয়ার করলো, কারণ ওনার মনে হচ্ছিল যে হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে সে কি ইতিমধ্যে আবিষ্কার করে ফেলেছে, তাহলে এই কথাটা তিনি বলতেন না। যদি আবিষ্কার করে ফেলতেন বা ফেলতো মেয়েটি, তাহলে এই কথাটি কখনোই বলতো না, ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো শি আস্কড। সুতরাং যেহেতু সে বলে ফেলেছে, ফলে তার যে সমস্যাগুলি ছিল, যে প্রশ্নগুলি ছিল যে সে কি ধরে ফেললো, সেটা ক্লিয়ার হয়ে গেল যে না, সে ধরতে পারেনি। I moved easily along the berth and felt for the window ledge. বাংলা মানেটা এখানে খুব একটা কঠিন নয়, যে আমি উইন্ডো লেজের দিকে চলে গেলাম। উইন্ডো লেজ বোঝাচ্ছি কি জিনিস সেটা তার আগে একটু বোঝায়। একটা জিনিস এখানে রয়েছে, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ। অ্যালং শব্দটাকে একটু বুঝতে হবে যে কেন, কোথায়, কিভাবে অ্যালংটাকে ব্যবহার করা হয়। এখানে আমরা বুঝতে পারবো যে গেট অ্যালং বা গেট অ্যালং উইথ কিভাবে ব্যবহার করা হয়। এই জায়গাটায় যেমন বলছেন উনি, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, বার্থের দিকে, টুয়ার্ডস দ্য বার্থ। এবার বার্থ তো আমরা জানি যে কেমন ট্রেন কম্পার্টমেন্টের বার্থগুলো হয়, এখানেটা এইরকম আমরা জানি, ফলে এই দিকটা ঘেসে গেলেন। উইন্ডো লেজ হচ্ছে এইটাকে বলা হয়, তো সেটা আরো একটা স্পষ্ট ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখানটায় উনি যখন বলছেন আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, কারণ উনি ইজিলি এই কারণের জন্য, কারণ ওখানে আর কেউ নেই, আরামসে তিনি সরে যেতে পারতেন। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এবং উইন্ডো লেজ অর্থাৎ জানালার কিনারাটা ধরলেন। এবং এটা কেন করলেন, কারণ উনি ভাবটা দেখাচ্ছেন হ্যাঁ ঠিকই তো, আমি তো জানালা তুলে দেখতেই পারি। তো উইন্ডো লেজ কোন জিনিসটা সেটা বোধবার আগে আমরা আরেকবার অ্যালংটাকে বুঝে নিই, যে এই যে গেট অ্যালং বা মিনিং টু হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশন উইথ সামওয়ান, কেন আমি এটার পার্থক্যটা দেখাচ্ছি। অ্যালংটাকে যখন গেটের সাথে ব্যবহার করব তখন কিন্তু তার মানেটা পাল্টে যাচ্ছে। আমরা যখন টেক্সটের মধ্যে অ্যালং শব্দটাকে ব্যবহার করছি তখন কিন্তু সেটা দিকে বা ক্ষেত্রে, এর সহকারে বা সহচার্যে, সঙ্গে এটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, টুগেদার উইথ বা টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন, এইরকম বোঝাচ্ছে অ্যালংটা, যে বার্থের দিকে। কিন্তু যখন আমরা গেটের সাথে অ্যালংটাকে ব্যবহার করছি তখন মানেটা পাল্টে গিয়ে কি হচ্ছে, টু হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ সামওয়ান। তো গেট অ্যালং উইথ মাই ফাদার অ্যান্ড আই ডোন্ট গেট অ্যালং, যে আমার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক নেই। মাই বস অ্যান্ড আই গট অ্যালং ভেরি ওয়েল, বসের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এই জাতীয়। সুতরাং অ্যালং শব্দটাকে এক্ষেত্রে যেমন ব্যবহার করা হচ্ছে, গেট শব্দটা বসিয়ে দিলে কিন্তু মানেটা পুরোপুরি পাল্টে যায়। যাই হোক, উইন্ডো লেজ নিয়ে কথা হচ্ছিল। এই যে এইটিকে বলা হয় উইন্ডো লেজ, জানালার ধারে যে জিনিসটি থাকে। এবার ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে জানালার ধারেও আমরা সেই কাঁচটাকে তোলবার জন্য যে জায়গাটাকে দেখি বা ধরি প্রথমে, সেইটা হচ্ছে উইন্ডো লেজ। সুতরাং ন্যারেটরও সেখানে ফিল করলেন যে উইন্ডো লেজটিকে, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, জানালা পুরো খোলা ছিল এবং সামনাসামনি তিনি বসলেন। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। প্রিটেন্স শব্দটাও বেশ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, যে তিনি অভিনয় করলেন, ভাব দেখালেন। তো প্রিটেন্সটাকে আমরা আরেকটু ব্যাখ্যা করি। প্রিটেন্সের আসল অর্থ হচ্ছে অ্যান অ্যাটেম্প্ট টু মেক সামথিং দ্যাট ইজ নট দ্য কেস অ্যাপিয়ার ট্রু, মানে যেমন ঘটনাটা সত্যি সেরকম নয়, ভাব দেখাচ্ছি আমি সেই রকম। সিনোনিম আছে ডিসিমুলেশন,
অ্যান্টোনিম আছে অনেস্টি, সুতরাং প্রিটেন্সের সবসময়ের জন্য বিপরীতমুখী শব্দ হচ্ছে অনেস্টি। এবার এখানে উনি দেখাচ্ছেন কি যে প্রিটেন্সটা উনি কেন করছেন, একই কথা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্য সুপিরিয়রিটি কমপ্লেক্সটাকে উনি প্রয়োগ করছেন এখানে। ফলে আমাকে ভালো হতে হবে, ভালো দেখাতে হবে, এবং সেই কারণের জন্য যতদূর চেষ্টা আমি সেটা করব। এবার এখানে একটা নির্দিষ্ট শব্দ আছে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে আমাকে চেষ্টা করতে হবে সেই জায়গাটাকে দেখানোর জন্য। আমি শব্দটাকে দেখাই। এই ফোবিয়াটা তার মধ্যে কাজ করছে, ইটস অ্যাটলফোবিয়া। হ্যাঁ, এটা আতেল ফোবিয়া নয়, কিন্তু অ্যাটলফোবিয়া। অ্যাটলফোবিয়া মানে হচ্ছে দ্য ফিয়ার অফ নট বিং গুড এনাফ। ফলে আমি সবসময়ের জন্য ভয় পাচ্ছি যে আমি কি যথেষ্ট পরিমাণে তাহলে নই, আমি কি যথেষ্ট ভালো দেখাতে পারছি না, আমি কি ঠিক যোগ্যতার জায়গায় ঠিকঠাক উতরাতে পারছি না। ফলে সেই প্রিটেন্সটাও কিন্তু সেই কারণের জন্যই হচ্ছে। এবার উনি কি প্রিটেন্স করছেন? অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপসের স্টাডি করছেন। এই যে স্টাডি শব্দটাকে আমরা এক অর্থে ব্যবহার করি, আর এক অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে স্টাডিং দ্য ল্যান্ডস্কেপটাকে। উনি ল্যান্ডস্কেপটাকে পরখ করছেন, এক্সামিন করছেন, প্রত্যক্ষ করে দেখছেন যে হ্যাঁ সত্যি সত্যি আছে কিনা, সেই অর্থে স্টাডিটাকে ব্যবহার করা হয়েছে। ফলে আমি যদি সিম্পলি বলতাম সি, প্রিটেন্স অফ সিইং দ্য ল্যান্ডস্কেপ, তিনি দেখছেন তা নয়, কিন্তু তাকে ভাবটা দেখাতে হবে যে তিনি প্রত্যক্ষ করার চেষ্টা করছেন সত্যি সত্যি সেখানে আছে কিনা। তো কেন এই কষ্টটা, স্টাডির মধ্যে সেই কষ্টটা কিন্তু থাকতে হবে। তো কেন এই কষ্টটা করছেন? অবশ্যই সেই অ্যাটলফোবিয়ার জন্য, যে ফোবিয়া থেকে ওনার ধারণা হচ্ছে যে আমাকে ঝপ করে ধরে না ফেলে। তো সেই জন্য তাকে স্টাডিংটাকে করতেই হচ্ছে, স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। এরকমই আরেকটি শব্দও আছে অ্যাটিচিফোবিয়া। অ্যাটিচিফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার, ফিয়ার অফ নট বিং গুড এনাফ। তো যদিও এই শব্দগুলো পরিপ্রেক্ষিতে আসছে বলে একটু স্ট্যান্ডার্ড করবার চেষ্টা করছি আমি জায়গাটাকে, যে এখান থেকে অন্তত নতুন নতুন কিছু শব্দ, নতুন নতুন কিছু ধারণা আমরা করতে পারি যে শব্দগুলি এক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র যে এক্ষেত্রে প্রযোজ্য হবে তা নয়, আমাদের বিগত যে টেক্সটগুলিকে আমরা পড়ে এসেছি সেগুলোর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ফলে স্টাডিং দ্য ল্যান্ডস্কেপের জায়গাটা আমাদের পরিষ্কার হলো। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বল অফ দ্য হুইলস, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ধূপ পোকাচ্ছে ইঞ্জিনটি, ঝকপক 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 করছে। ফলে যখন আমরা একটা ইঞ্জিনকে দেখি যে শেষ করে যে আওয়াজটা হয় ইঞ্জিনে, সেই ইঞ্জিনটার সেটাকে উনি বলছেন, এখানে ব্যাখ্যা করছেন যে প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, যেন হাঁপাচ্ছে। প্যান্টিং আমরা জানি হাঁপানো, তো প্যান্টিং অফ দ্য ইঞ্জিন সেক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে। এখানে এই মানেটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। দ্য রাম্বল অফ দ্য হুইলস কিন্তু আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। রাম্বল শব্দের অর্থ হচ্ছে ওই গুড়গুড় বা গুরুম গুরুম শব্দ করা, এরকম শব্দ করে অগ্রসর হওয়া, যেভাবে একটা ট্রেন অগ্রসর হয় আমরা জানি, এটার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। ফলে যখনই আমরা টেক্সটের এই লাইনগুলো পড়ছি, আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার যে গুড়গুড় ধক ধক শব্দটি হচ্ছে, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। আমি মাইন্ডস আইটাকে ব্যাখ্যা করছি একটু পরেই, তার আগে এইটুকুনি বুঝে যাই যে তিনি নিজে বুঝতে পারছেন যে টেলিগ্রাফ পোস্টগুলি ফসফস করে পাশ দিয়ে যেন চলে যাচ্ছে। তো টেলিগ্রাফ পোস্টও আমরা চিনি, এই হচ্ছে টেলিগ্রাফ পোস্ট। আসলে এইটাকে টেলিগ্রাফ পোস্ট বলে। তো রেল লাইনের পাশে যে এই যে দেখা যাচ্ছে দূরে রেল লাইনের পাশে, এইগুলিও টেলিগ্রাফ পোস্ট হিসাবেই প্রচলিত। রেল লাইন চলে যায়, তার পাশে যে পোস্টগুলি সেগুলি টেলিগ্রাফ পোস্ট বলা হচ্ছে। এবং তিনি এখানে বলছেন যে টেলিগ্রাফ পোস্ট কিন্তু ফ্ল্যাশিং বাই, ফ্ল্যাশ বাই মানে হচ্ছে ফসফস করে চলে যাওয়া, একদম দ্রুত গতিতে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া, সেটা হচ্ছে ফ্ল্যাশ বাই। তো এবার উনি কি করছেন, এখানে উনি বর্ণনা করছেন। এই বর্ণনাটায়, এই যে এখান থেকে এইটুকুনি যে বর্ণনা, এই বর্ণনাটা কিন্তু উনি করছেন আসলে লেখক তার পাঠকদের কাছে এই বর্ণনাটা তিনি করছেন, যে প্যান্টিং শুনতে পাচ্ছেন, রাম্বল শুনতে পাচ্ছেন, ইঞ্জিনের প্যান্টিং, হুইলসের রাম্বল, এই যে আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আদার সেন্সগুলিকে ভালো করে কাজে লাগাচ্ছি, এখানে উনি কানটাকে ভালো করে কাজে লাগাচ্ছেন, এবং তিনি মনের চোখ দিয়ে দেখছেন টেলিগ্রাফ পোস্টগুলি পরপর চলে যাচ্ছে, এবং এটা খুব স্বাভাবিক বলে হয়তো তিনি মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। তো মাইন্ডস আই ব্যাপারটাকে এবার আমরা একটু বুঝি। এইখানে একটুখানি আমরা বর্ণনাটা পড়লে বুঝবো। মাইন্ডস আই বলতে, ইয়োর মাইন্ডস আই ইজ দ্য সেম অ্যাজ ইয়োর থার্ড আই অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্ল্যাভয়েন্স। ক্ল্যাভয়েন্সটা আমরা বুঝবো একটু পরেই। অ্যান্ড দ্য থার্ড আই চাকরা, it's where you see psychic visions, images, and even color. You might see visions, images, color in the front of your mind's eye or in the back.
ফলে চোখের সামনে যেন মনে হচ্ছে এই জিনিসগুলি আমরা দেখতে পাই, ভিশন দেখতে পাই, কোনো একটা দৃশ্য, কোনো একটা ছবি, কোনো একটা রং, এগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবার যখনই এটা আমরা এইভাবে দেখছি কিন্তু আমরা আসলে চোখ খুলে দেখছি না, তখনই সেটা মাইন্ডস আয়ে পরিণত হয়ে যায়। ফলে তিনিও কিন্তু এইভাবেই টেলিগ্রাফ পোস্ট যে যাচ্ছে সেইটাকে মাইন্ডস আই হিসাবে তুলনা করছেন। এই হচ্ছে ক্ল্যারভয়েন্সের মানে। ক্ল্যারভয়েন্স ইজ ওয়ান অফ দ্য মেজর সাইকিক অ্যাবিলিটিজ অ্যান্ড মিনস দ্যাট ইউ receive intuitive information by images, symbols and moving pictures like a movie in your head. Images are usually seen in your mind's eye, which means you probably won't see a spirit sitting on your couch sipping on a letter. এটার দরকার নেই যে একটা স্পিরিট অর্থাৎ ভূত বসে তোমার কাউচে বসে সিপ করছে, হ্যাঁ, সেটা প্রয়োজন নেই। আসলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ক্ল্যারভয়েন্স হচ্ছে এমন একজন যে তার একটা অদ্ভুত ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে তিনি যে ধরনের ইনফরমেশন রিসিভ করে ইমেজ, সিম্বল, এইগুলোর মাধ্যমে যেন মনে হচ্ছে তার মস্তিষ্কে কিছু একটা চলমান, অর্থাৎ তিনি চলমান কিছু একটা দেখতে পাচ্ছেন। হয়তো তিনি চোখ বন্ধ করে কিন্তু তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে হয়তো তিনি জার্নি করছেন, ঠিক যেমন এখানে ন্যারেটরের ব্যাপারটা ঘটছে। টেলিগ্রাফ পোস্ট তিনি দেখতে পাচ্ছেন যেন ফসফস করে চলে যাচ্ছে। এমনকি আমরাও যদি ট্রেনের মধ্যে করে যাই, চোখ বন্ধ করে রাখলে পরে আমরাও সেই জিনিসটাই ওইভাবেই দেখতে পাবো যে হ্যাঁ, কারণ ওটা আমাদের কাছে অনেকটা অভ্যাসের ফলে আমরা সেটা বুঝতে পারবো। যাই হোক, এবার এগোনো যাক একটু। তাহলে হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। তাহলে কিছু না কিছু তো আমাকে বলতেই হচ্ছে, আমাকে বলতে হবে এই কারণের জন্য, কথোপকথনটা চালিয়ে যাওয়ার জন্য 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তিনি যেন ঝট করে ধরে ফেলতে না পারেন যে আমি অন্ধ। ফলে সেক্ষেত্রে তাকে কথোপকথনটা চালানোর জন্য তিনি কি বলছেন, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড। এবার এখানে উনি জিজ্ঞেস করতে পারতেন আই আস্কড, আই সেডটা আমি বাদ দিলাম, অ্যাটলিস্ট উনি আই আস্কড জিজ্ঞেস করতে পারতেন। ভেঞ্চার কেন? ভেঞ্চার আসছে হচ্ছে অ্যাডভেঞ্চার থেকে। ভেঞ্চারের মানে হচ্ছে রিস্কি অর ডেয়ারিং জার্নি অর আন্ডারটেকিং, পায়োনিয়ারিং ভেঞ্চার্স ইনটু লিটল নন ওয়াটার্স। এক্সাম্পলের দরকার নেই, আমরা একটু বুঝলাম যে রিস্কি অর ডেয়ারিং জার্নি অর আন্ডারটেকিং, ফলে একটা রিস্কি জার্নির কথা এখানটায় বলা হচ্ছে। সেক্ষেত্রে সেই অর্থে তিনি কিন্তু ভেঞ্চার করছেন, অর্থাৎ তিনি একটা রিস্ক নিচ্ছেন, কারণ উনি জানেন যে কোনো মুহূর্তে উনি ধরা পড়ে যেতে পারেন, সেই জন্য ওনার রিস্ক নেওয়াটা জরুরি ছিল, সেই কারণেই উনি রিস্কটা নিচ্ছেন। তো হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে আমরা দাঁড়িয়ে থাকলে পরে গাছগুলো যেন কেমনভাবে সৎসৎ করে চলে যায়। ফলে এই জায়গাটায় উনি একটা সাধারণ কথা বলছেন, এবং সেই সাধারণ কথাটা উনি বলতে চাইছেন এই কারণের জন্য যে তিনি ইনফরমেশনগুলোকে জানেন, হ্যাঁ, তো সুতরাং নিজের জায়গাটা নিজেকে পরিষ্কার করতে চাইছেন। That always happens, she said. Do you see any animals? এই লাইনটা দিয়েও প্রশ্ন আসে, that always happens, she said. Who is the speaker? What always happens? তাহলে এর উত্তরটা হচ্ছে আগের লাইনে, যে narrator said that whether she noticed or not that the trees seemed to be moving while they seemed to be standing still. In reply to that question, the girl answered that always happens. So this should be the answer. সুতরাং that always happens, she said. Do you see an animals? মানে ওটা তো ঘটতেই থাকে। ফলে মেয়েটাও যে খুব একটা অবাক হয়েছে এমন কিছু নয়, এটা একটা স্বাভাবিক ঘটনা, সেটা হয়, না হওয়ার কিছু নেই। যে আমরা যখন ট্রেনের মধ্যে থাকি আমরা স্থির, কিন্তু যেন মনে হয় যে গাছপালাগুলি চলছে। তো প্রসঙ্গক্রমে আমার একটা গল্প মনে পড়ছে যে জাজমেন্টের ওপরে মানে হচ্ছে যে সকল আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে জাজ করে থাকি, সেই জাজমেন্টের ওপরে যে একজন ব্যক্তি মানে একজন একটি কাপল আর কি, অর্থাৎ স্বামী স্ত্রী আর তার বেশ একটা বয়স্ক ছেলে তাদের সাথে যাচ্ছে। তো উল্টো দিকে একজন পেয়ার ছিল, অর্থাৎ স্বামী স্ত্রী ছিল। তো সেই প্যারেন্টস তাদের ছেলেকে নিয়ে যাচ্ছে, আর ছেলেটা মাঝে মধ্যেই ট্রেনে করে যাচ্ছে, তারা মাঝে মধ্যেই জানলার বাইরে দিয়ে তাকিয়ে বলছে যে দেখো দেখো বাবা, গাছগুলো কেমন সৎসৎ করে সরে যাচ্ছে। তো বাবা তখন বলছে হ্যাঁ বাবা, এরকমই হয়। তখন আবার খানিক দেখো বাবা কিরকম ছাগলটা রকম দাঁড়িয়ে আছে, কিভাবে দেখো পেছন দিকে সরে গেল। মাও বলছে হ্যাঁ বাবা, ওইরকমই হয়। তো যারা যে স্বামী স্ত্রীটা সামনে ছিলেন, যে পেয়ারটা সামনে ছিলেন, তারা একটু অবাক হচ্ছেন যে কি আশ্চর্য, এরা তো বোধ বুদ্ধি কম। তা খানিক বাদে বৃষ্টি নামলো, বৃষ্টি জানলা দিয়ে ঢুকে তার গায়ে পড়লো ছেলেটার গায়ে। তো ছেলেটা তখন বলছে বাবা বাবা দেখো কিভাবে বৃষ্টি এসে গায়ের মধ্যে পড়ছে, কি অদ্ভুত লাগছে। তখন বাবা বললো যে হ্যাঁ বাবা, এরকমই হয়। তো এটা আর থাকতে না পেরে সামনের ওই যে পেয়ার, তারা ভদ্রলোককে জিজ্ঞেস করছেন তা ওকে একটু ডাক্তার দেখাচ্ছেন না কেন।
একটু ডাক্তার দেখিয়ে আনলে পরে তো ও অনেকটাই সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তখন ওই ভদ্রলোক বলছে, আসলে ডাক্তারের কাছ থেকেই আসছি, এই প্রথম ও দৃষ্টি শক্তি পেল, চোখের অপারেশন হয়েছিল, ও চোখটা ঠিকঠাক হয়েছে, এতদিনও অন্ধ ছিল, এই প্রথম দেখছে তো সেই জন্য এরকম রিয়াকশন দিচ্ছে। ফলে আমরা জাজ করতে সবসময় ঠিক করি না, মানে ফার্স্ট জাজমেন্ট যেটা আমরা করি দেখে সেটা অনেক সময় ভুল হতেই পারে। ফলে ফার্স্ট ইমপ্রেশন ক্যান নেভার বি দ্য লাস্ট ইমপ্রেশন। ফলে ঘটনাটা এইরকমই। তো যাই হোক, সেটা একটু লিটল ডেভিয়েশন এখানে আমরা করলাম, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স থেকে একটু সরে গেলাম। যাই হোক, আবার ফিরে আসি জায়গাটায়। সো কি জিজ্ঞেস করছে, ডু ইউ সি এনি অ্যানিমালস, তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ এখানে? নো, আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি। এবার এখানে এই যে কোয়াইট কনফিডেন্টলি, এই দুটোর মধ্যে অনেক সময় আমাদের গন্ডগোল হয়, যে QUITE আর QUIET এর মধ্যে উচ্চারণের পার্থক্য আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে মানেটা বুঝে নিই। উনি উত্তর দিলেন কনফিডেন্সের সাথে যে না, এরকম কোনো ঘটনা এখানে ঘটে না, আর কোনো প্রাণী এখানে দেখা যাচ্ছে না। I knew that there were hardly any animals left in the forests near Dehra. ফলে দেহরার কাছে এরকম কোনো প্রাণী জীবিত নেই বা নেই, অর্থাৎ হার্ডলি এনি অ্যানিমালস লেফট, প্রায় নেই বললেই হয়। হার্ডলির ব্যবহারটাও আমরা এখানে জানবো। যাই হোক, আগে কোয়াইটের জিনিসটা সম্পর্কে পরিষ্কার হই। এখানে আমরা বুঝতে পারবো, প্রথমে আগে উচ্চারণটা দেখি, যেটা আর কি সাইলেন্সের অর্থে ব্যবহার করা হয়, সেটা কি কোয়াইয়েট, এর উচ্চারণটা হচ্ছে কোয়াইয়েট। অ্যাডজেক্টিভের মানে হচ্ছে মেকিং ভেরি লিটল নয়েজ অর হ্যাভিং লিটল অ্যাক্টিভিটি অর এক্সাইটমেন্ট, অর্থাৎ প্রায় শান্ত, চুপ, প্লিজ কিপ কোয়াইয়েট, কোয়াইয়েট। আর এই কোয়াইট, এটার উচ্চারণ হচ্ছে কোয়াইট, নট কোয়াইয়েট। কোয়াইয়েট হচ্ছে শান্ত, আর কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব, যার মানে হচ্ছে লিটল অর আ লট বাট নট কমপ্লিটলি, মানে সম্পূর্ণ নয়, কিছুটা, খানিকটা। আই হ্যাভ বিন কোয়াইট বিজি দিস উইক, আমি খানিকটা ব্যস্ত আছি। আর ইটস এ ভেরি কোয়াইট হোম, শান্ত বাড়ি। ফলে এইটা হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। এবার পরেরটায় আসে, আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট। হার্ডলি শব্দটাকে এখানে কেন ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখি। এই ছবিটা থেকে আমরা বুঝতে পারবো যে হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি অ্যান্ড সেলডম আর ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বস, অর্থাৎ সেটা ফ্রিকোয়েন্সি বোঝায় যে কেমন পরিমাণে, কতদিন অন্তর, কোন সময় অন্তর। উই ক্যান ইউজ দেম টু রেফার টু থিংস দ্যাট অলমোস্ট নেভার হ্যাপেন or do not happen very often, মানে হয় না বা প্রায় হয় না, এই অর্থে এইগুলি ব্যবহার করা হয়। দে হ্যাভ আ নেগেটিভ মিনিং, উই ইউজ দেম উইদাউট নট। নেগেটিভ মিনিং কিন্তু তার মধ্যে নট থাকে না। রেয়ারলি, স্কেয়ারসলি এন্ড সেলডম আর মোর কমন ইন রাইটিং দ্যান ইন স্পিকিং। লেখার ক্ষেত্রে এগুলিকে ব্যবহার করা হয়, কিন্তু কথোপকথন বা বলবার ক্ষেত্রে নয়। হার্ডলি অ্যান্ড স্কেয়ারসলি ক্যান মিন অলমোস্ট, নট অ্যাট অল, অর অনলি জাস্ট। হার্ডলি ইজ মাচ মোর কমন দ্যান স্কেয়ারসলি অ্যান্ড স্কেয়ারসলি ইজ মোর ফর্মাল। ফলে হার্ডলি সেই জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রায় নেই সেই অর্থে। সুতরাং এখান থেকে আমরা বুঝলাম যে হার্ডলির ব্যবহারটা কেন এখানে করা হয়েছে। তাহলে আশা করছি ফরেস্ট বা উডের মধ্যে যে পার্থক্য সেটা আমায় বোঝাতে হবে না, অবশ্য বুঝিয়ে দিলে বোধহয় সুবিধাই হবে। এই চিত্রে আমরা ফরেস্ট এবং উডের মধ্যে পার্থক্যটা বুঝে যাব। উড ভার্সেস উডস ভার্সেস ফর উডস আর ফরেস্ট। স্পেসিফিক এরিয়া হচ্ছে উড, একটা নির্দিষ্ট জায়গা, আর উডস হচ্ছে যে মিডিয়াম সাইজ এরিয়া হবে, এবং ফরেস্ট হচ্ছে একটা লার্জ সাইজ এরিয়া হবে যেখানে বড় বড় গাছপালা থাকে। এই হচ্ছে পার্থক্য উডস এবং ফরেস্টের মধ্যে। এখানে উনি ফরেস্ট ব্যবহার করছেন মানে বিশাল বড় জঙ্গলের ক্ষেত্রে। দেহেরার কাছে এরকম কোনো ফরেস্ট নেই, বলছি, অ্যানিমাল নেই। দেহেরার কাছে যে ফরেস্ট আছে সেখানে এরকম কোনো অ্যানিমাল নেই। ফরেস্ট তিনি একেবারে কনফিডেন্সের সাথে উত্তর দিলেন। I turned from the window and faced the girl and for a while we sat in silence. কিচ্ছু অসুবিধা নেই এই সেন্টেন্সটার মধ্যে। উনি জানলা থেকে ঘুরলেন, ঘুরে মেয়েটির সম্মুখীন হলেন এবং খানিকক্ষণের জন্য তারা একে অপরের চুপচাপ থাকলেন। সাইলেন্স অর্থাৎ কোয়াইয়েট। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক। বহু প্রশ্ন এসছে এই লাইনটা থেকে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক। তো রিমার্ক সেইড কেন বললেন না, বা কেন অন্য কথা এখানে ব্যবহার করলেন না, রিমার্ক শব্দটা কেন সেটা আমরা বুঝি আগে। তো এটুকু বোঝা যাচ্ছে যে উনি বলতে চাইছেন যে মেয়েটির একটা ইন্টারেস্টিং ফেস আছে। এবার উনি এই কনভারসেশনটাকে কন্টিনিউ করার চেষ্টা করছেন, ন্যারেটর কিন্তু কনভারসেশনটাকে টেনে যাওয়ার চেষ্টা করছেন না। এবার এটা খানিকটা ফ্লার্টেশিয়াস, উনি ফ্লার্ট করার চেষ্টা করেই যাচ্ছেন তখন থেকে। আর এই জাতীয় ফ্লার্টেশিয়াস কথাগুলিকে বলা হয় এই যে স্ফ্যালোল্যালিয়া।
স্প্যালোল্যালিয়া, ফ্লার্টেশিয়াস টক দ্যাট লিডস নোওয়্যার, যেটা কোনো একটা নির্দিষ্ট যে জায়গায় নিয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, এইটাকেই বলা হয় স্প্যালোল্যালিয়া। ফলে এই স্প্যালোল্যালিয়াতে আক্রান্ত হয়ে লেখক কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন কথোপকথন, যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক। এবার তোমার যে ইন্টারেস্টিং ফেস আছে, ইন্টারেস্টিং ফেস বলতে কোনটাকে বোঝায় সেটা আমি জানি না, আমি কতগুলো ছবি দেখাচ্ছি সেটার অনুযায়ী বোঝার চেষ্টা করা যেতে পারে যে কেন সেটা ইন্টারেস্টিং হতে পারে, কারণ এই কথাটাই একটা মজাদার কথা, ইন্টারেস্টিং ফেস। হ্যাঁ, তো সেটা ইন্টারেস্টিং ফেসটাকে আসার আগে আমি রিমার্কটাকে আগে পরিষ্কার করে নিই। লেখক এখানে কিন্তু উনি কমেন্টও বলতে পারতেন। হ্যাঁ, এবার এখানে বোঝাচ্ছে যে ডেসক্রাইবিং সামথিং অ্যাজ এ কমেন্ট সাজেস্ট দ্যাট ইট ইজ আ রেসপন্স অর নোট রেফারিং টু সাম আদার স্টেটমেন্ট অর অবজেক্ট অর ইভেন্ট। জ্যাক মেড এ কমেন্ট অ্যাবাউট মাই ড্রেস, যে একটা সাধারণ মন্তব্য করা, সেটা হচ্ছে কমেন্ট, যে জ্যাক আমার পোশাক সম্পর্কে কমেন্ট করলো। or they attacked me in comments on my Facebook post, যে আমার ফেসবুক পোস্টে একেবারে কমেন্টের পর কমেন্ট করে আমাকে প্রচন্ড আক্রমণ করলো। A remark is a standalone statement, সেক্ষেত্রে রিমার্ক কি একটা স্ট্যান্ডঅ্যালোন একা স্টেটমেন্ট in its own right. Before we enjoy tonight's dinner, I have asked the bishop to make a few remarks. তো রিমার্ক হচ্ছে একটা স্বতন্ত্র বাক্য, স্বতন্ত্র কথা, এই জন্য উনি বলছেন যে ওনার স্বতন্ত্রতা বোঝানোর জন্যই উনি এখানে বোঝাতে চাইছেন রিমার্ক, নট সেড, নট কমেন্টেড, নট স্টেটেড, এরকম কোনো কিছু নয়। এবার আসি ইন্টারেস্টিং ফেসের ব্যাপারটাই, ফেস গুলো দেখা যাক। এইটা যেমন, এই দুটি ফেসই অ্যাম্বিশিয়াস ফেসের উদাহরণ। অ্যাম্বিশিয়াস ফেস সম্ভবত এইরকম হয়। এবার ডেসক্রিপশন অনুযায়ী অনেক সময় ফেসগুলিকে আমরা ক্যাটেগরাইজ করতে পারি, যেমন এটা স্লিম এবং স্মল নোজ, এটা স্ট্রেইট মিডল লেন্থ নোজ, ফলে সেক্ষেত্রেও কিন্তু ফেসের ক্যাটেগরাইজেশন চলে আসে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এটা স্মুথ চিন, এটা হচ্ছে স্কোয়ার চিন। Here you have the full lips and the approach lips. এবং এইখানে আর্চড আইব্রো এবং স্ট্রেইট আইব্রো দেখা যাচ্ছে। ফলে এই যে জায়গাগুলো যেখান থেকে আমরা একটা ধারণা পাই যে ফেসের কত রকম প্রকারভেদ বা কত ধরনের জায়গা থেকে আমরা একটা ফেসকে বিচার করতে পারি, ফলে এই প্রত্যেকটাই কিন্তু ইন্টারেস্টিং ফেসের জন্য যথেষ্ট। এমনকি আই কালার দিয়েও আমরা সেটা ব্যাখ্যা করতে পারি, যেমন এখানে ব্রাউন আই কালার, এখানে ব্লু আই কালার, ফলে প্রত্যেকটি বা এই আমন্ড শেপ আইজ, ওভাল শেপ আইজ। সুতরাং এইগুলি থেকে আমরা অনেকটা স্পষ্ট হতে পারি যে কার ফেস কতটা ইন্টারেস্টিং হতে পারে কোন কোন ভিত্তি বা কোন কোন অ্যাঙ্গেলের জন্য। তো টেক্সটের মধ্যে যখন ন্যারেটর বলছেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ফলে কোনো না কোনো কিছু থেকে তিনি ইন্টারেস্টিং শব্দটাকে ব্যবহার করছেন, যে কিছু তো একটা কথোপকথন করতে হবে, ইন্টারেস্টিংটাকে ব্যাখ্যা সেভাবে করাটা সম্ভবপর নয়, সেই জন্য হয়তো তিনি এই জাতীয় শব্দটাকে এখানে ব্যবহার করেছেন। রিমার্ক এখানে পরিষ্কার হয়ে গেছে, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। বিকামিং কোয়াইট ডেয়ারিং, ডেয়ারিং মানে সাহসী, ডেয়ার মানে সাহস, সেটা আমরা জানি। এখানে যেহেতু উনি সাহসটা দেখাচ্ছেন এবং সেই সাহসটা ওনাকে দেখাতেই হবে যাতে নিজেকে প্রমাণ করতে পারেন যে তিনি কোনোভাবেই অন্ধ নন বা ইনফিরিয়র নন, সেই জন্য উনি কোয়াইট ডেয়ারিং হয়ে যাচ্ছেন। এটা কিন্তু কোয়াইট, নট কোয়াইট, কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। সেফ রিমার্ক বলতে বোঝাচ্ছে যেখান থেকে কোনো ভয় বা আশঙ্কা করার মতো জায়গা নেই। সেফ রিমার্ক হচ্ছে সেই সমস্ত রিমার্ক যেখান থেকে, যে মন্তব্যগুলো থেকে কোনো রকম ভাবে কোনো বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকে না বা কোনো রকম অসন্তোষ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে সেফ রিমার্ক এই জন্য যে তিনি ধরাটা পড়বেন না, তার খেলাতে তিনি যেভাবে তিনি খেলে চলেছেন মেয়েটির সাথে সেখানে তিনি ধরা পড়বেন না, এই জন্য এটা সেফ রিমার্ক। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এবার একটা ইউনিভার্সাল সেন্টেন্স উনি অ্যাপ্লাই করছেন এখানে, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি জিনিসটা কি আগে সেটা আমরা বুঝি, তারপরে লাইনটার মানে বুঝবো। এখানে একটা কার্টুন আমরা দেখতে পারি যেখানে ছেলেটি মেয়েটিকে বলছে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল, লাভলি, চার্মিং অ্যান্ড ডিজায়ারেবল ওম্যান আই এভার মেট। সুতরাং এই যে কথাগুলি মোস্ট বিউটিফুল, লাভলি, চার্মিং, এগুলি সবই হচ্ছে ফ্ল্যাটারির নমুনা। ফ্ল্যাটারির আরেকটি শব্দ হচ্ছে অ্যাডিউলেশন, নাউন, যার মানেও কিন্তু এক্সেসিভ প্রেইজ অর ফ্ল্যাটারি। সুতরাং এখানে যখন উনি বলছেন যে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, আসলে ইন্টারেস্টিং ফেসের মাধ্যমে উনি ফ্ল্যাটার করতে চাইছেন, অ্যাডিউলেশনটাকে উনি দেখাচ্ছেন এখানে।
এবার সেই ইন্টারেস্টিং ফেস মানে উনি এখানে পরিষ্কার করেননি যে ওনার ফেস কি ট্রায়াঙ্গেল বা হার্ট শেপ ফেস, ওভাল ফেস, রেক্ট্যাঙ্গেল ফেস, স্কোয়ার ফেস অর ডায়মন্ড শেপ ফেস। তিনি কিন্তু এখানে এটা কোনোটাই পরিষ্কার করেননি, তবুও উনি এটাকে ফ্ল্যাটারি করবার একটা মাধ্যম হিসাবে ধরে নিয়েছেন। সেই জন্য উনি বলছেন যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ফলে খুব কমই আছে যারা ফ্ল্যাটারিটাকে রেজিস্ট করতে পারে, অর্থাৎ ঠেকাতে পারে। রেজিস্ট মানে রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট আসছে, রেজিস্ট মানে সেটাকে প্রতিরোধ করতে পারে, অর্থাৎ ফ্ল্যাটারিতে সকলেই গলে যায়। ফ্ল্যাটারি জিনিসটাই সেই রকম। অ্যাডুলেশনটাকে যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায়, শোনা যায় যে এমনকি জুলিয়াস সিজার, যিনি কোনো কিছুতেই ফ্ল্যাটার্ড হতেন না, তিনি পর্যন্ত ফ্ল্যাটারিটাতে গলে গিয়েছিলেন। তা বক্তব্যটাই এমনভাবে পেশ করা হয়ে গেছিল। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে ফিউ গার্লস সেই জন্য এখানে বলা হচ্ছে যখন যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, মানে লেখক বা ন্যারেটর কিন্তু ইউনিভার্সালি সেই মেয়েটার ক্ষেত্রেও প্রয়োগ করতে চেষ্টা করছেন। শি লাফড প্লেজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাফ। এবং লাফটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, পজিটিভ সবসময়ের জন্য। প্লেজেন্টলি কেন? কারণ মেয়েটার সবকিছুই তার ভালো লাগছে, ফলে সেই লাফটারটাও প্লেজেন্টলি হবে, এটাই স্বাভাবিক। এবং কেন প্লেজেন্টলি? কারণ লাফটার ওয়াজ আ ক্লিয়ার লাফটার অ্যান্ড আ রিঙ্গিং লাফ। রিঙ্গিং মানে রিভারবেরেশন যেটা হচ্ছে আর কি, গম গম করছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাসি, সেই অর্থে এখানে ক্লিয়ার রিঙ্গিং লাফ। মেয়েটির লাফটারটা এখানে ক্লিয়ার রিঙ্গিং লাফ হিসাবে দেখানো হচ্ছে। সুতরাং এখানে যখন ন্যারেটর তার লাফটার নিয়ে মন্তব্য করছেন, মাথা রাখতে হবে যে ন্যারেটর কিন্তু প্রতিটি জিনিসই তার পজিটিভ দেখবারই চেষ্টা করছেন। এবং বর্ণনাটা, মেয়েটির সম্পর্কে যে বর্ণনাগুলি ন্যারেটর এখানে দেখিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু পাঠকদেরকে উদ্দেশ্য করে বলা, এবং পাঠকদেরকে কিন্তু তিনি একটাও নেগেটিভ কোনো কথা মেয়েটির সম্পর্কে এখনো পর্যন্ত বলেন। ফলে সেটা থেকেও বোঝা যাচ্ছে যে তার কিন্তু সময় কাটাতে, মেয়েটির সাথে সময় কাটাতে বা দীর্ঘক্ষণ কাটাতে ভালো লাগার একটা জায়গা তৈরি হচ্ছে বা পছন্দ তিনি করছেন। এবং তার প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে শি লাফড প্লেজেন্টলি, লাফটারটা কিন্তু তার মানে লিসেনিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির মধ্যে পড়ছে। তিনি কিন্তু শুনছেন, যেহেতু চোখে দেখতে পান না, তাই বাদ বাকি সেন্সরি পারসেপশনস গুলো দিয়ে তিনি অনুভব করবার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে লাফটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, কারণ সেটা তার হিয়ারিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিটাকে উল্লেখ করছে। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা সত্যি বলাটা খুবই ভালো যে আমার একটা ইন্টারেস্টিং ফেস রয়েছে বা আমার ফেসটা ইন্টারেস্টিং। I am tired of people telling me I have a pretty face. ইনি আরেকজন, ইনিও বলে ফেললেন যে লোকে এত আমাকে বলে যে আমার সুন্দর মুখ, দেখতে আমি সুন্দর, ফলে সেটা কি হচ্ছে, আমি খুব একেবারে টায়ার্ড হয়ে গেছি। প্রায় প্রত্যেকেই বলে বাহ তোকে কি দেখতে সুন্দর, তুই কি সুন্দর দেখতে, ফলে সেটা আমার কাছে একটা বোরডাম তৈরি করেছে। এবার এটাও হচ্ছে সেলফ ফ্ল্যাটারি। ফ্ল্যাটারির বিভিন্ন রকম পদ্ধতি থাকে, অ্যাডিলেশনের বিভিন্ন রকম পদ্ধতি থাকে, একে ক্যাজুয়ালেরিও বলা হয়। ক্যাজুয়াল শব্দটাকে বলা হয়। ক্যাজুয়ালের মানে হচ্ছে যে টু কোক্স, পারসুয়েট থ্রু ফ্ল্যাটারি অর আর্টিফিস, টু ডিসিভ উইথ সুদিং থটস অফ ফলস প্রমিসেস, যে ফলস প্রমিস করে একটা জায়গা তৈরি করা, যার সিনোনিম আছে হুইডল, সুইট টক, ইনভিজাইল বা ইনভেগল। ইনভেগলটা তুলনামূলক একটু কঠিন শব্দ, বা সুইট টক আমাদের অনেকটাই সহজতর, হুইডলটাও তুলনামূলক সহজ। তার উল্টো হচ্ছে কুয়ার্স, ফোর্স, স্ট্রং আর্ম। কুয়ার্স মানে কর্কশ, ফলে ক্যাজুয়াল হচ্ছে যেখানে মধু ঢেলে কথা বলা, কোর্স হচ্ছে সেখানে কর্কশ কথা বলা। বা এছাড়াও এখানেও আমরা মানে এটা পরিষ্কার করে নিতে পারবো যে মিনিংটা হচ্ছে টু কনভিন্স অর পারসুয়েড সামওয়ান উইথ ফ্ল্যাটারি অর সাটল কোক্সিং। হি ক্যাজুয়াল হার ইনটু সাইনিং দ্য ডাইভোর্স পেপার। সুতরাং ডাইভোর্স পেপারে সাইন করবার জন্য সে তাকে পার্সিউ করলো, ক্যাজুয়াল করলো, অনুনয় বিনয় নয়, এটা মানে শ্রুতিমধুর শব্দ প্রয়োগ করলো। বা এখানে আরো একটা আছে, সেখানে বলছে যে ম্যাম ইউ লুক নাইস টুডে, ক্যান ইউ গিভ মি মানি? So Corey cajoled his parents into buying him things. এই যে মানে আমরা অনেক সময় বলি না বন্ধু বান্ধব, বাহ তোর গলাটা তো খুব সুন্দর, চল আজকে খাওয়াবি, এই জিনিসটাকেই বলা হচ্ছে এখানে ক্যাজুয়াল বা ক্যাজুয়ালারি। ফলে সেইটাই ন্যারেটরও এখানে করছেন। এবং সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে গার্লও কিন্তু পিছিয়ে নেই, সে নিজেও এখানে বলছে যে আমার লোকে এতবার বলে যে আমি দেখতে এত সুন্দর, ফলে প্রেটি ফেস, প্রেটি ফেস বলতে অনেক কিছু বোঝায়। এবং প্রেটি আমি যে ছবিটা দেখিয়েছিলাম, এদের প্রত্যেকেরই কিন্তু ফেস প্রেটি, কিন্তু প্রত্যেকের ফেসের শেপগুলি আলাদা। ফলে যখনই আমরা আরো স্পষ্ট করে দেখবো এরা কেউই কিন্তু প্রেটি নয় এটা বলা যাবে না। এবং প্রত্যেকে বিখ্যাত, মানে কেউ ফ্যাশন, কেউ সিনেমা আর্টিস্ট,
কেউ গায়িকা, কেউ টপ র্যাঙ্কার মডেল, ফলে প্রত্যেকে কিন্তু নিজের নিজের জায়গায় প্রেটিয়েস্ট ফিগার্স বা ফেসেস। এবার এই জায়গাটাও কিন্তু সেইটাই বোঝানো হচ্ছে যে প্রেটি ফেস বলতে সুন্দর দর্শনা মেয়ে। এবার পরের লাইনটা আমরা যাই। Oh, so you do have a pretty face, thought I. I thought that you actually have a pretty face. এবার ওনার ক্ষেত্রে ওইটা সেফ রিমার্ক ছিল, কারণ যদি বাই চান্স মেয়েটা বাজে দেখতে হতো সেক্ষেত্রে কিছু মনে করতে পারতেন এবং ধরে ফেলতে পারতেন যে এ তো দেখতে পায় না চোখে। সেই জন্যই কিন্তু উনি ভেবে চিনতে, অর্থাৎ ন্যারেটর কিন্তু ক্রমাগত মাথা খাটিয়ে যাচ্ছেন, উনি কিন্তু ভেবে চিনতেই এখানে বললেন যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এবার ইন্টারেস্টিংটা সেফ রিমার্ক এই কারণের জন্যই, বাজে হলেও উনি ঝামেলায় পড়তেন, ভালো হলেও উনি ঝামেলায় পড়তে পারতেন। কিন্তু ইন্টারেস্টিং বললে মাঝামাঝি কোনো একটা জায়গা বোঝায়, সেটা ভালোর দিকেও যেতে পারে, খারাপের দিকেও যেতে পারে। সুতরাং সেই জন্য উনি এটাকে সেফ রিমার্ক কিন্তু বলছেন, এবং সেটাই সত্যি ওনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারছেন উনি, যে আসলে প্রেটি ফেসই ওনার। সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। এবং এইটাই তিনি এখানে ঢাকার চেষ্টা করছেন যে আসলে একটা ইন্টারেস্টিং ফেস তো প্রেটিও হতে পারে। ইন্টারেস্টিং মানে যে খারাপ হবে তার তো কোনো মানে নেই, ইন্টারেস্টিং ফেস মানে প্রেটি ফেস হওয়াটারও সম্ভাবনা পুরো পরিমাণেই আছে। এবার এখানে প্রশ্ন আসে, এই লাইনটি তুলে প্রশ্ন আসে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, যেটা বললাম যে ওয়াই ডিড দ্য ন্যারেটর কমেন্ট দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, এরকম একটা আসতে পারে, অথবা ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস লোকেট অ্যানারেটেড, এরকম আসতে পারে। সুতরাং এই জায়গাগুলিকে ভালো করে বুঝে নিতে হবে, কারণ কোয়েশ্চেন আনসার লেখার ক্ষেত্রে এই জায়গাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা পরবর্তীকালে করব, সেটাও কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড থেকে আমরা সরাসরি চলে এলাম ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। ফলে ইন্টারেস্টিং ফেস মানে প্রেটি ফেসও হতে পারে, সুন্দর দেখতে মুখও হওয়াটা সম্ভবপর। ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেড, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস। গ্যালান্ট শব্দের মানে আমরা জানি যে বীর বা সাহসী, এই জাতীয় ব্যাপারগুলোকে গ্যালান্ট বলা হয়। মেয়েটি বলছে ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, আগে গ্যালান্টের মানেটা জানি, তারপরে আমরা প্রশ্নের মধ্যে যাই। গ্যালান্টের মানেটা হচ্ছে যে লাইভলি অ্যান্ড স্পিরিটেড হতে পারে, বিং অ্যাটেন্টিভ টু ওমেন লাইক অ্যান আইডল নাইট, ম্যান হু ইজ মাচ কনসার্নড উইথ হিজ ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এ ম্যান হু অ্যাটেন্ডস অর এসকর্টস এ ওমেন। ফলে গ্যালান্ট্রি শব্দটাও কিন্তু এখান থেকে এসছে। গ্যালান্ট শব্দের মূল অর্থই হচ্ছে নাইটহুড থেকে ব্যাপারটা এসছে। এবার আমরা এইরকম একটা ছবিতে দেখতেই পারি যেখানে গ্যালান্ট্রিটা পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে কোনো রকম কষ্ট যেন কোনো উমেনের না হয়। ফলে একটা রেস্টুরেন্টে যখন আমরা যাচ্ছি, যদি আমার সাথে কোনো ফলে যদি আমার সাথে কোনো উমেন থাকে, তাহলে কিন্তু আমি রেস্টুরেন্টের গেট খোলা থেকে শুরু করে চেয়ার টানা থেকে শুরু করে সবটুকুই করবো, এবং সেটাই কিন্তু আমার গ্যালান্ট্রি। গ্যালান্ট আমি কিন্তু সেক্ষেত্রে এইরকম ভাবে অন্যকে সাহায্য করা বা কোনো ফিমেলকে সাহায্য করাও। আমি একটা কার্টুন ছবি দেখাই, তাহলে আরো একটু পরিষ্কার হবে। এই ছবিটা থেকে খানিকটা পরিষ্কার হয়ে যাবে যে আই থট আই উইল ক্যারি ইট আপ সিন্স ইট লুক টু হেভি ফর ইউ টু হল আপ দেয়ার। তাহলে এটাও কিন্তু গ্যালান্ট্রি, যে উনি দড়ি ধরে জলটা ওকে নিয়ে যাচ্ছে, যে ওকে কপি কল থেকে টেনে টেনে জল তুলতে হবে না। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাই হচ্ছে গ্যালান্টহুড বা গ্যালান্ট্রিটাকে বোঝায়। নাইটদের মধ্যে এই টেন্ডেন্সিটাই ছিল। সো ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেড, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস। এবার এটার কোনো মানে নেই যে গ্যালান্ট হলে সিরিয়াস হবে না বা সিরিয়াস হবে। তুমি এত সিরিয়াস কেন, কারণ সিরিয়াসনেসের জায়গাটা আসছে কেন, এরকম প্রশ্ন আসতে পারে যে বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, who said this in what context, অথবা why did the girl think the narrator as so serious। এই সিরিয়াস বললেও হতো, সো সিরিয়াস বলছে কেন, সো সিরিয়াস বলছেন কারণ উনি ধামাচাপা বা ঢাকার চেষ্টা করছেন, বা সেটার একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছেন এখানে। ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, যখনই এটা উনি করছেন তখনই কিন্তু সন্দেহ আসে যে আরে এত সিরিয়াস হওয়ার কি আছে, ঠিক আছে বলেছো, আমি তো ব্যাপারটা মেনে নিয়েছি যে আই হ্যাভ ইনডিড আ প্রেটি ফেস। ফলে ইন্টারেস্টিং ফেস বলেছো, তার মানে যে তুমি কুৎসিত বোঝাতে চেয়েছো তাও নাও হতে পারে। সেই জন্য মহিলা বা গার্ল জিনিসটাকে ভেবে বলছে যে ইউ আর গ্যালান্ট। এবার কেন গ্যালান্ট, কারণ তুমি মুখের ওপরে, একটি মেয়ের মুখের ওপরে বলবার ক্ষমতা রেখেছো যে মেয়েটি কেমন দেখতে। এবার সচরাচর এটা হয় না, এই কারণের জন্য এটা করতে সাহস লাগে। কারণ ফ্লার্ট যখন আমি করব, তখন কিন্তু ফ্লার্ট করবার জন্য একটা ন্যূনতম সাহস থাকার দরকার। এবার সেখানে গ্যালান্ট্রিটা তো আরো আইরনিক্যাল, গ্যালান্ট্রিটা কোথায় সেটা হয়তো লেডি নিজেও বুঝতে পারছেন না, যে ন্যারেটর অন্ধ, সেটা তো সবচেয়ে বড় গ্যালান্ট্রি। আমাকে সাহসী তো এই ক্ষেত্রেই হতে হচ্ছে না, যে গ্যালান্ট যখনই আমি বলছি
যে এখানে বলছে যে লাইভলি অ্যান্ড স্পিরিটেড তো ঠিক আছে, এবার অ্যাটেন্টিভ টু উইমেন পর্যন্ত ঠিক আছে। এই যে ম্যান হু ইজ মাচ কনসার্ন উইথ হিজ ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই যে ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্সটা এই ক্ষেত্রে কিন্তু ন্যারেটরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে। সেক্ষেত্রে কিন্তু তিনি গ্যালান্ট্রিটা পেয়ে যাচ্ছেন, কারণ তিনি অন্ধ হওয়া সত্ত্বেও মেয়েটির সাথে এইরকম ভাবে কথোপকথন চালিয়ে যাচ্ছেন, তো ফলে তিনি অবশ্যই গ্যালান্ট। এবার মেয়েটি যখন প্রশ্ন করছে ওয়াই আর ইউ সো সিরিয়াস, সেটাও স্বাভাবিক প্রশ্ন, যে যখন উনি বলছেন ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, তো এটা বলার কি দরকার ছিল, তোমার এত সিরিয়াস হওয়ার দরকার নেই, ব্যাপারটা এত সিরিয়াস নয়। আই থট দেন দ্যাট আই উড ট্রাই টু লাভ ফর হার, যে আমি হাসবো তার জন্য, তার এই কথা জন্য। লাভ অ্যাট হার মানে তার প্রতি হাসা, লাভ উইথ হার তার সাথে হাসা, লাভ ফর হার তার জন্য হাসা, মানে সে একটা কথা বললো তার জন্য আমি হাসলাম। লাভ অ্যাট হার মানে হচ্ছে তার প্রতি, অর্থাৎ সে এমনই একটা কাণ্ড করেছে তার প্রতি আমি হাসলাম। লাভ উইথ হার মানে তার সঙ্গে আমি হাসলাম, সেও হাসছে আমি হাসছি। এক্ষেত্রে লাভ ফর হার মানে তার এই কথার জন্য, যে আমি তার সেই কারণটার জন্য, নির্দিষ্ট কারণের জন্য আমি হাসবো। But the thought of laughter only made me feel troubled and lonely. এবার এইখানেও একটা ব্যাপার আছে, এখানে বুঝতে হবে যে কেন সেই চিন্তাটা, লাফটারের চিন্তাটা মেড হিম ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, তাকে ট্রাবলড এবং লোনলি ফিল করালো কেন, এটা কিন্তু আমাদের একই সাথে বোঝার ব্যাপার আছে। এটার কারণ অনেকগুলি হতে পারে। একটা হচ্ছে যে যখনই তিনি চিন্তা করছেন যে আমি যেই হেসে ফেললাম, ওনার মনে হচ্ছে ন্যারেটরের যে যেহেতু গার্ল এই কথাটা বললো, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, আমি বোকার মতো তার হাসলাম। এবার সেটা একটা বোকামো হয়ে গেল না, এইটা উনি ভাবলেন, এবং এইটা ভাবার সাথে সাথে কি হচ্ছে, ট্রাবলড হয়ে গেলেন, যে না হাসবো কি হাসবো না, ছেড়ে দিই। এবার লোনলি কেন, লোনলির মধ্যে, লোনলি আর অ্যালোনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, তো সেটা ছবি সহ আমি বোঝাতে পারতাম, আমি এমনিই বোঝানোর চেষ্টা করছি। লোনলি বলতে বোঝায় কিন্তু যে এখানে যে পার্থক্যটার কথা বলা হচ্ছে, যে লোনলি, আচ্ছা ঠিক আছে, সে না হয় আমরা একটা ছবির মাধ্যমেই বোঝার চেষ্টা করি যে লোনলি আর অ্যালোনের মধ্যে কোথায় গিয়ে পার্থক্য হচ্ছে। এই ছবিটা থেকে আমরা বুঝতে পারবো যে অ্যালোন মানে হচ্ছে জাস্ট ওয়ান সেলফ, একা, দ্য অনলি ওয়ান্স, জ্যাক লিভস অ্যালোন ইন ব্রুকলিন। আর লোনলি মানে হচ্ছে স্যাড বিকজ ওয়ান ইজ অ্যালোন, সে একা এই জন্য সে দুঃখী, অর্থাৎ লোনলিনেসের মধ্যে তার মধ্যে কিন্তু একটা দুঃখ কাজ করছে। দুঃখ কাজ করছে এই কারণের জন্য যে সে তার ইনফেরিয়রিটিটা যেন প্রকাশ না পেয়ে যায়, এবং সেটা হলে পরে খুব বাজে ব্যাপার দাঁড়াবে, সেই জন্য কিন্তু তিনি হাসলেন না। আই থট then that I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. এবং এই যে চিন্তাটা, হাসবো, এই চিন্তাটা কিন্তু আমাকে ট্রাবল তো করে দিল এবং লোনলিও করে দিল, যে আমি ঠিক জুট পেলাম না, আমি ঠিক সাহস পেলাম না, আমি ঠিক পরিস্থিতি সাথে জুঝতে পারলাম না, সেই কারণের জন্য যে আমি হাসবো, না হাসিটা ঠিক হবে না, না প্রয়োজন নেই আমার হাসার, এইরকম একটা পরিস্থিতি আমার মধ্যে তৈরি হলো। শুধু এইটাই নয়, আর একটা কারণ হতে পারে যে যখনই উনি হাসবেন এটা ভাবলেন, এবার হাসলেন কেন সেটার পরিপ্রেক্ষিতে যদি কোনো প্রশ্ন আসে, তিনি কিন্তু তখন উত্তর দিতে পারবেন না, কারণ ওয়াই আর ইউ সো সিরিয়াস, এবং সিরিয়াস নয় উনি এটা বোঝানোর জন্য উনি হাসবেন, কেমন একটা বোকা বোকা ব্যাপার হয়ে যেতে পারে, সেই জন্যই কিন্তু এই হাসবার চিন্তাটা তাকে ট্রাবলড এবং লোনলি করে দিল। আচ্ছা, ট্রাবলড হলেও লোনলিটাকে আরেকটু স্পষ্ট করা যাক, যে তিনি কেন এখানে স্যাডনেসটাকে অনুভব করছেন। স্যাডনেসটাকে অনুভব করছেন হঠাৎ করে এই কারণের জন্য, তার মনে হচ্ছে সম্ভবত যে মেয়েটির সাথে যে উনি এই যে কথোপকথন করে যাচ্ছেন, সেটা হয়তো ভবিষ্যৎ আর খানিকক্ষণ। বা তিনি হাসলেন, হেসে কথোপকথন করলেন, কিন্তু তারপরে মেয়েটা তো চলে যাবে, তারপর তিনি সম্পূর্ণ একা হয়ে যাবেন। এই জায়গা থেকেও কিন্তু তিনি লোনলিটাকে অনুভব করছেন, নিজেকে বড় একা, এবং সেই স্যাডনেসটা কিন্তু তার মধ্যে কাজ করছে। ফলে এই জন্যই থট অফ লাফটারটা তার মধ্যে ট্রাবল এবং লোনলিনেস এই দুটি তৈরি করে দিল। Well, soon be at your station, I said. ঠিক এই কারণটার জন্যই কিন্তু উনি ট্রাবলড এন্ড লোনলি হলেন, যে হ্যাঁ সম্ভবত খুব তাড়াতাড়ি তুমি তোমার স্টেশনে চলে আসবে, তুমি নেমে পড়বে। ফলে এই যে একটা কথোপকথন চালাবার যে ইচ্ছা যে চলছিল, ফ্লার্ট করে যাচ্ছিলেন উনি, সেটার থেকে কিন্তু হঠাৎ করেই মুক্ত হয়ে যাবেন মেয়েটা, বা তাদের কথোপকথন শেষ হয়ে যাবে, মেয়েটি তার গন্তব্যে নেমে যাবে, এইটা কিন্তু তিনি মন থেকে মেনে নিতে পারছেন না, সেই জন্যই কিন্তু তিনি লোনলি হয়ে যাচ্ছেন। এবং সেই জন্য উনি বলছেন পরবর্তীকালে, উই শ্যাল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, আমি খুব তাড়াতাড়ি তোমার স্টেশনে আমরা চলে আসবো, অর্থাৎ তুমি নেমে যাবে, অর্থাৎ তুমি বিদায় নেবে বা আমার থেকে ছেড়ে চলে যাবে। এইখানেই কিন্তু উনি সেই ভয়ের জায়গাটা পাচ্ছেন, বা তৈরি হচ্ছে তার মধ্যে একটা একাকিত্ব।
এইটার জন্য একটা খুব সুন্দর টার্ম আছে যাকে বলা হয় এরোমোফোবিয়া। এরোমোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ লোনলিনেস, যে আমি একা থাকবো এটার যে ভয়, সেইটাকে বলা হচ্ছে এরোমোফোবিয়া। তো এরোমোফোবিয়াটা এখানে লেখকের মধ্যে কাজ করছে। এরোমোফোবিয়া। এবার প্রসঙ্গত বলে রাখি যে যখন আমরা এই জাতীয় শব্দগুলিকে আমাদের উত্তরের মধ্যে কাজে লাগাবো তখন কিন্তু অবশ্যই মানেটাকে ব্র্যাকেটের মধ্যে ব্যাখ্যা করে দিতে হবে যে এই টার্মটার মানে কি, কারণ এই শব্দগুলো তুলনামূলকভাবে অত্যন্ত নতুন এবং যেহেতু চর্চার মধ্যে আধুনিক কালে চলে আসছে এবং সেই জন্য এইগুলো সবার ক্ষেত্রে যে পরিচিতি পাবে বা সবাই জানবেন এরকম নাও হতে পারে। ফলে আমরা যখন উত্তরটা লিখব তখন তার মধ্যে কিন্তু ব্যাখ্যাটা অত্যন্ত জরুরি। ব্যাখ্যা বলতে একটা লাইনে ব্র্যাকেটের মধ্যে তার মানেটা লিখে দিতে হবে। ফলে আমি বললাম যে দ্য ন্যারেটর ফিলস এরোমোফোবিয়া, এবার এরোমোফোবিয়াটা কি, ফিয়ার অফ লোনলিনেস, সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে সেখানে। Thank goodness it's a short journey. I can't bear to sit in a train for more than 2 or 3 hours. এবার মেয়েটি তো বললো যে সত্যি ভাগ্য ভালো, থ্যাংক গুডনেস ইজ এরকম একটা এক্সপ্রেশন, যে ভাগ্য ভালো, ইটস এ শর্ট জার্নি, এটা খুব বড় জার্নি নয়, খুবই ছোট একটা জার্নি। আই ক্যান বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, যে আমি 2 থেকে 3 ঘন্টা একটানা বসে থাকতে পারি না। মাল্টিপল চয়েসের জন্য প্রত্যেকটি ইনফরমেশনই গুরুত্বপূর্ণ, কতক্ষণ উনি বসে থাকতে পারেন না, 2 to 3 hours। ফলে এই জায়গাটা এইরকম ভাবেই তৈরি হয়, যতগুলি ইনফরমেশন আছে ততগুলি ইনফরমেশনই কিন্তু পরপর জোগাড় করে যেতে হবে যাতে এটার ক্ষেত্রে আমরা পরবর্তীকালে মাল্টিপল চয়েস হিসেবে কাজে লাগাতে পারি। এবার যখনই এই জায়গাটা তৈরি হয়ে গেল এবং তার এরোমোফোবিয়াটা আমরা বুঝে ফেললাম, তখনই কিন্তু একটা অন্য ধরনের কথা বা রিয়েলাইজেশন লেখকের মুখ থেকে বা ন্যারেটরের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিরকম, উনি কিন্তু এখন তারপরেই বলছেন, yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking, যে শুধুমাত্র তার কথা শোনার জন্য I was prepared to sit there for almost any length of time, আর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি বসে থাকতে পারি, যে আমি রেডি, আমি তৈরি, আমার কোনো তাড়াহুড়ো নেই, আমার কোনো ব্যস্ততা নেই, আমি নেমে যাবো এরকম কোনো ব্যাপার নেই, আমি যতক্ষণ ইচ্ছা তার কথা শুনে যেতে রাজি। ফলে এই যে কথা শুনবার যে তার ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু যাচ্ছে বা জেগে আসছে টুকরো টুকরো হয়ে, এবং সেই জন্য এই পুরোটাই যেহেতু তিনি হারিয়ে ফেলবেন, হারিয়ে যাবে, সেই জন্যই কিন্তু বারবার করে আমি যেটা বোঝাতে চাইছি যে মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। উনি লাফটারটা কেন হাসবেন, কারণ এই কথোপকথন তো শেষ হয়ে যাবে, তিনি আর কথা শুনতে পাবেন না, যদিও তিনি রাজি যে for almost any length of time just to listen to her talking. Her voice had the sparkle of a mountain stream. এবার মাউন্টেন স্ট্রিমের যে আওয়াজ, ঝর্ণার যে আওয়াজ, সেই ঝর্ণার আওয়াজের মতো তার স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিমের মতো তার ভয়েসটা এতটাই চমকপ্রদ। তো এখন ঝর্ণা দেখে তো আমরা বুঝতে পারলাম এখান থেকে কি ধরনের আওয়াজটা বেরিয়ে আসছে, এবং সেইটা আমরা অ্যাসোসিয়েট করতে পারি। এই অ্যাসোসিয়েশনের জন্যই কিন্তু ইমেজগুলিকে দেখানো, যাতে আমরা অন্তত বুঝতে পারি যে এই জাতীয় জিনিসটা এইরকম জায়গায় এইভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবার ঝর্ণার যে আওয়াজ, সেই ক্লিয়ার রিঙ্গিং লাফ যেটাকে উনি বলছেন, ভয়েসটাও কিন্তু খুবই চমকপ্রদ এবং তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। ঝর্ণার জলে যেমন একটা স্বতঃস্ফূর্ততা থাকে, সেই স্বতঃস্ফূর্ততাটা কিন্তু মেয়েটির কথোপকথনের মধ্যে বা বলার মধ্যে বা কথা বলার মধ্যেও রয়েছে, এবং সেই জন্যই উনি বলছেন জাস্ট টু লিসেন টু হার টকিং হি ক্যান সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। এবার এই যে স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম ওনার যে মনে হচ্ছে, আমি বলেছিলাম প্রথমে যে ওনার কিন্তু প্রত্যেকটি জিনিসই পজিটিভ বলে মনে হচ্ছে মেয়েটির ক্ষেত্রে, এমন নয় যে কোনো একটি জিনিস সে নেগেটিভ দেখানোর চেষ্টা করছেন, এবং সেই কারণের জন্য as soon as she left the train she would forget our brief encounter but it would stay with me for the rest of the journey and for some time after. ফলে সে তো ভুলে যাবে যে এই ট্রেন থেকে সে বেরিয়ে যাবে, সে আমাদের এই ব্রিফ এনকাউন্টারটা ভুলে যাবে। হ্যাঁ, এনকাউন্টার মানে আমরা যেটা বুঝি আর কি, সামনাসামনি সাক্ষাৎ, এই যে এটা হচ্ছে এনকাউন্টার, সামনাসামনি সাক্ষাৎ। হ্যাঁ, তো এনকাউন্টার বলতে আমি হিউম্যান বিং এনকাউন্টার দিয়ে দেখাতেই পারতাম, ঠিক আছে চলো হিউম্যান নন হিউম্যান বিং দিয়ে দেখার মধ্যে খুব একটা অসুবিধার কিছু নেই, বা এইখানে আরেকটি এই কোয়ালাদের দিয়ে বোঝানো হচ্ছে এনকাউন্টার ব্যাপারটা। তাহলে এই যে ব্রিফ এনকাউন্টার, খুবই সংক্ষিপ্ত যে এনকাউন্টারটা উনি বোঝাতে চাইছেন, যে as soon as she left the train she would forget our brief encounter, যে খুব তাড়াতাড়ি সে এই ব্রিফ এনকাউন্টারটা ভুলে যাবে, but it would stay with me for the rest of the journey, কিন্তু এটা তার সাথে থেকে যাবে রেস্ট অফ দ্য জার্নিতে, তিনি যত দূর আর যাবেন ততদূর পর্যন্ত, and for some time after, এবং তারপরেও খানিকটা হলেও থেকে যাবে তার এই রেশ ব্যাপারটা থেকে যাবে তার মধ্যে।
এবার এখানেও একটা শক্ত পোক্ত টার্ম আমরা ব্যবহার করতে পারি। সবসময় যে এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে তার কোনো মানে নেই, কিন্তু জেনে রাখতে ক্ষতি কোথায়। এটিকে বলা হয় অ্যাথাজাগোরাফোবিয়া। এবার অ্যাথাজাগোরাফোবিয়া খুবই শক্ত একটা টার্ম, কিন্তু এর মানেটা খুব সুন্দর। দ্য ফিয়ার অফ ফরগেটিং, বিং ফরগটন নট ইগনোরড অর বিং রিপ্লেসড। ফলে এই যে ফিয়ার অফ ফরগেটিং, উনি যে ভয়টা পাচ্ছেন যে আমি ভুলবো না কিন্তু সে ভুলে যাবে, আমি তার কথা মনে রেখে দেবো আমার এই জার্নিতে, এবং তারপরেও কিন্তু সে এই খুব তাড়াতাড়ি যেই ট্রেন থেকে নেমে যাবে অমনি এই ব্রিফ এনকাউন্টারটা সম্পর্কে সে সম্পূর্ণরূপে ভুলে যাবে। ফলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, যেটাকে আমি বললাম অ্যাথাজাগোরাফোবিয়া, সেই অ্যাথাজাগোরাফোবিয়াটা কিন্তু ওনার মধ্যে ভালো রকম দানা বেঁধে বসেছে। আরো একটি টার্মের সাথে আমি পরিচয় করিয়ে দিতে পারি, সেটা হচ্ছে মিসবা। মিসবা মানে হচ্ছে দ্য ডিপ ইমোশনাল বন্ড বিটুইন পিপল, স্পেশালি দোজ সেপারেটেড বাই ডিস্টেন্স অর ডেথ। এবার এই যে ডিপ ইমোশনাল বন্ড ওনার মধ্যে তৈরি হচ্ছে, ওনার গার্ডের মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু এই ডিপ ইমোশনাল বন্ডটা আসলে একতরফা। মিসবাটা কিন্তু একতরফা, গার্ডের তরফ থেকে কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাইনি বললেও যে ভুল হবে একদম তা নয়, কারণ গার্ড নিজেও সেখানে উনিও চেয়েছিলেন যে লেখক বা ন্যারেটরের সাথে কথোপকথনটা চালিয়ে যেতে। ফলে হ্যাঁ, কিছুটা সম্মতি নিশ্চয়ই তার ছিল, কিন্তু যে পরিমাণটা আমরা লেখকের তরফ থেকে দেখতে পাচ্ছি সেই পরিমাণটা অবশ্যই গার্ডের মধ্যে দেখা যায়নি। এবার ফলে যখন এটা হচ্ছে, এই যে ব্রিফ এনকাউন্টারের কথাটা উনি বলছেন, ফলে এই যে মিসবা বা যখন এই অ্যাথাজাগোরাফোবিয়াটা ওনার মধ্যে কাজ করছে, ফলে সেই প্রথম থেকেই যে অ্যাটেলোফোবিয়া বা অন্যান্য টার্মিনোলজি গুলোকে আমি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, তার মধ্যেকার যে খামতিগুলো, সেই খামতিগুলো কিন্তু তিনি কমিয়ে রেখে দিয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত হয়েছেন, এবং সেখানেই তার এই হতাশাটা কাজ করছে। তিনি ট্রাবলড হচ্ছেন, তিনি লোনলি ফিল করছেন, একটাই কারণ যে মেয়েটি খানিকক্ষণ বাদে চলে যাবে, এই ব্রিফ এনকাউন্টারটা সে ভুলে যাবে। ফলে এই জন্য বলছেন তিনি, দ্য ইঞ্জিনস হুইসল শ্রিকড, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। প্রত্যেকটি জিনিস কিন্তু তিনি কর্ণপ্রহরে নিচ্ছেন, অর্থাৎ শ্রবণের মাধ্যমে কিন্তু বর্ণনা করছেন। ইঞ্জিনের হুইসল শ্রিক, তীক্ষ্ণ চিৎকার, শ্রিক হচ্ছে তীক্ষ্ণ চিৎকার, তীব্র চিৎকার করে বাজলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, ক্যারেজ হুইল গুলো যে বগিগুলো, কামরাগুলো, তার আওয়াজ পাল্টে ফেললো, রিদমটাও পাল্টে ফেললো। অর্থাৎ যেমন ট্রেন যখন স্টেশনে ঢুকে তখন আসতে হয়, তখন গতি প্রকৃতিটা আমরা বুঝতে পারি ভেতরে থাকলেও, এবং সেখানে গতিবেগ কমে যায় এবং রিদমটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে সাউন্ডটা দ্রুত গতিতে চলার সময় হয়, আস্তে চললে অবশ্যই সেটা কম হয়। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। মেয়েটি উঠলো এবং যেমন হয় আর কি সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে লাগলো, গোছাতে লাগলো। I wondered if she wore her hair in a bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? I wonder if she wore her hair in a bun. এবার প্রত্যেকটা না বুঝলে আমরা মানে বলতে পারবো না। এখানে বান বা প্লেটেড বা এই হ্যাঙ্গিং লুজ অথবা কাট ভেরি শর্ট, এগুলো প্রত্যেকটা চিত্রটা আমরা না দেখলে পরে বুঝতে পারবো না। তো একটা একটা করে দেখি, সেটা তাহলে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে বান। বান মানে আমরা মানে প্লেন বান, এটা খোপা অর্থে যেটা বুঝি, এই হচ্ছে বান। বা এইটা আর একটা চিত্র বানের, এটাকে বলা হচ্ছে বান। এইবার বান ছাড়া এখানে যেগুলি আছে সেটা হচ্ছে প্লেটেড। প্লেটেড মানে আমরা জানি বিনুনি। তো এই হলো প্লেটেড হেয়ার। আর একটি ছবি দেখাই, এটি হলো সাংঘাতিক রকমের প্লেটেড হেয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে প্লেট করা রয়েছে। তো সেটা হচ্ছে প্লেটেড হেয়ার। ফলে বান আমরা বুঝলাম, প্লেটেড হেয়ার বুঝলাম। এবার হ্যাঙ্গিং লুজটাকে বুঝি। এই হলো হ্যাঙ্গিং লুজ, যে চুলগুলি কাঁধের উপরে হালকা করে পড়ে থাকবে, এটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং লুজ। বা এটা আর একটা চিত্র যেখানে হ্যাঙ্গিং লুজটাকে আমরা বুঝতে পারছি যে ঘাড়ের উপরে কিভাবে চুলটা পড়ে থাকে। আর লাস্ট হচ্ছে ওয়াজ ইট কাট ভেরি শর্ট, একদমই ছোট করে কাটা। এই হলো ছোট করে কাটা চুলের চেহারা। ফলে এই পার্থক্যগুলোকে আমরা আগে না বুঝলে পরে পরিষ্কার হবে না। এবার উনি বলছেন যে আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন এ বান or if it was plaited, perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short. প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি এই কথাটা চিন্তা করছেন কেন? তিনি হঠাৎ করে চুল নিয়ে ওনার মাথা ঘামাতে কে বললো? এতক্ষণ ধরে তো ফেস নিয়ে বলছেন, এবার চুল নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? যে জাতীয় কথোপকথন আমরা এতক্ষণ ধরে দেখতে পারলাম, যে ফ্লার্টটা উনি করে যেতে চাইছিলেন সেটাকে আমরা একটা টাইপের মধ্যে ফেলতে পারলাম, কিন্তু যখনই চুল প্রসঙ্গে আসলো তখন
অদ্ভুতভাবেই কোনো ক্রিটিক এগুলিকে দেখিয়েছেন, কোনো অ্যানালিটিক এই জায়গাগুলিকে অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করেছেন যে লেখক বা ন্যারেটরের মধ্যে হয়তো বা কোনো রকম একটা সেমি সেক্সুয়াল ডিজায়ার কাজ করছিল, এবং সেইটার একটা টার্মিনোলজি রয়েছে, সেটার একটা টার্ম রয়েছে, সেই টার্মটাকে আমি পরিচয় করাই। এটিকে বলা হয় পিউবেফিলিয়া। পিউবেফিলিয়া হচ্ছে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন টু পাবলিক হেয়ার, মানে প্রকাশ্যে চুল দেখে যে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা হয় সেটাকে বলা হয় পিউবেফিলিয়া। Most commonly, people with pubophilia, known as pubophilies, are attracted to women with noticeable public hair. But pubophils can be of any gender of sexual orientation. মানে যে কোনো জেন্ডারের হতে পারে, সেটা যে পুরুষ হতে হবে মহিলা হতে পারে তার কোনো মানে নেই, যে কোনো পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। এই যে পিউবোফিলিয়াটা, এটা কিন্তু ওনার এইখানে দেখা যাচ্ছে যে যখনই উনি প্রশ্ন করছেন যে I wondered, I'm actually asking, I'm curious about the girl's hair, যে সে কি টাইপের চুলটা রেখেছে, সে খোপা করে রেখেছে বা তা বেনুনি করা, অথবা হালকা করে ঘাড়ের উপরে ছাড়া আছে, অথবা ছোট করে কাটা আছে। তো এই জিনিসটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, কারণ এটার সাথে আর একটা জিনিসেরও লিঙ্ক পাওয়া যায় যাকে বলা হয় যে ট্রাইকোফিলিয়া বা ট্রিকোফিলিয়া। এটা হচ্ছে এক ধরনের প্যারাফিলিয়া সেক্সুয়াল অ্যাট্রাকশন ইন হুইচ ওয়ান ইজ সেক্সুয়ালি অ্যারাউজড বাই অর এক্সট্রিমলি ফন্ড অফ হিউম্যান হেয়ার। মানুষের চুল নিয়ে প্রচন্ড পরিমাণে অবসেসড, সেইটাকে বলা হয় ট্রাইকোফিলিয়া। এনি হেয়ার রিলেটেড ফেটিশ হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশন। এবার এইটা বোঝাচ্ছে কি, এখানে খুব ফানিলি এখানে ডিসক্রাইব করা আছে, সি আ লিটল এডুকেশন ক্লিয়ার্স অ্যাবাউট অল মিসআন্ডারস্ট্যান্ডিংস। হি ইজ নট আ প্রিডেটর মানে সে একটা হিংসাত্মক কোনো একটা শিকারী বা ধ্বংস করবে এরকম মানসিকতার কেউ নয়। হি জাস্ট এনজয়স হিজ ইরেকশন ওয়াইল পাবলিকলি টাচিং ক্যাপটিভ গার্লস হেয়ার। সুন্দরী দেখতে মেয়েদের চুলগুলো তার অ্যাট্রাকশনের কারণ হয়ে দাঁড়ায়। দেয়ার ইজ নো এভিডেন্স হি ইজ ডান এনিথিং ওয়ার্স। ফলে সে যে খুব একটা বাজে কাজ করেছে সেরকম কোনো নেই, উদাহরণ নেই। ফলে এই জায়গাটাও কিন্তু সেই রকমই একটা জায়গা যে চুল সম্পর্কে ন্যারেটরের এতটা আগ্রহ এই মুহূর্তে জেগে উঠছে। যদিও পাবলিক ডিসপ্লে এখানে নেই, কিন্তু তিনি যেহেতু আমাদের সাথে এটা শেয়ার করছেন যে কি টাইপের চুল সে কেটেছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা এরকম একটা অনুধাবন করতে পারি। মোটামুটি ভাবে এই পর্যন্ত আজকে আমরা থামবো। লাস্ট পার্টটা যেটা দ্য ট্রেন ড্রিভ স্লোলি থেকে শেষ পর্যন্ত ডিডন্ট ইউ নোটিস পর্যন্ত, এটা লাস্ট পার্টে গিয়ে আমরা ব্যাখ্যা করব। লাস্ট পার্টে এর সম্পর্কে আর বাদ বাকি যে জিনিসগুলি আছে সেগুলি নিয়েও আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত, এই হেয়ারের ডেসক্রিপশন পর্যন্ত আমাদের আজকের পার্ট। এখানে যদি কোনো রকম কোনো সেন্টেন্সে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, কোনো গন্ডগোল হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানানো যেতেই পারে যে এই জায়গায় এই সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে আমি সমাধানের চেষ্টা করব আমার সাধ্যমতো। নতুন কোনো কনসেপ্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কারণ সব সময় সব জায়গায় একই জিনিস তো মাথায় থাকে না, এবং যার ফলটা কি হয় পরবর্তীকালে গিয়ে আমার মনে পড়ে আচ্ছা আমি এটা তো বললাম না, ওটা তো বললাম না, এরকম তো হলো না। তাহলে সেই জায়গাগুলিকে মেকআপ করা যায় তখন, কারণ সব জিনিস একসাথে এক জায়গায় বলাটা সম্ভবপর নয়। তবুও চেষ্টা করলাম যতটা আমার পক্ষে সম্ভব বলবার। এবার কাজটা হচ্ছে বাকিদের, যারা পড়বে তাদের এখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রেডি করতে হবে, তাদের এখান থেকে ব্রড কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন রেডি করতে হবে। সেটা রেডি কিভাবে করতে হবে সেটা আমিও বলে দেবো, কারণ প্রথমে আগে জিনিসটাকে বুঝতে হবে, না বুঝলে পরে সেটার থেকে কিন্তু কোনো কিছুই উদ্ধার করাটা সম্ভবপর নয়। আর যখন আমি নতুন নতুন টার্মিনোলজিগুলোকে দিচ্ছি, এর মানে কিন্তু এই নয় যে সেগুলিকে ব্যবহার করা যাবে না বা সেগুলিকে অত্যন্ত পরিমাণে ব্যবহার করতে হবে, এটার কোনোটাই কিন্তু এর মানে নয়। এর মানে হচ্ছে আমি নতুন কিছু শিখতে আমার কিন্তু আপত্তি থাকা উচিত না। যখনই আমি নতুন কোনো জিনিসপত্র শিখছি সেটা কিন্তু আমার কখনোই আপত্তির জায়গা হতে পারে না। যেমন সামনের দিন আমি একটা টার্ম আরো একটা টার্ম শেখাবো, তার একটা আভাস আমি ছোট্ট করে দিয়ে দিই। এই থ্যানাটোফোবিয়াটাকে আমি বলার চেষ্টা করব সামনের দিন, যে ফোবিয়া অফ লুজিং সামওয়ান ইউ লাভ, যেটা অটোমেটিক্যালি আমরা এর মধ্যে দেখতে শুরু করে দিয়েছি ন্যারেটরের মধ্যে, যে তিনি প্রেম না করলেও একটা চিন্তাধারার মধ্যে তিনি চলে এসেছেন যেখানে তার অনুভূতিগুলো তাকে একটা অন্যদিকে মোড় নিয়ে নিচ্ছেন। তো সেই থ্যানাটোফোবিয়াটা কিভাবে এর মধ্যে কাজ করছে চেষ্টা করবো সেটাকে বোঝার। সেটা যে বাধ্যতামূলক করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমরা অবশ্যই সেটাকে চেষ্টা করবো এর মধ্যে বুঝতে, এবং তার মধ্যে আয়রনিটা কিভাবে কাজ করছে, শেষ অংশে গিয়ে কিভাবে পুরো জিনিসটাকে ঘুরে যাচ্ছে, সেটাকে কি বলা হয়, এই জিনিসগুলোকেও আমরা এক্সপ্লোর করব পরবর্তীকালে। ফলে এই পর্যন্ত থাকলো। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, নিজের কমেন্ট করো, যেটাতে খুশি যেভাবে খুশি সেভাবে উদ্ধার করে নিও।